তলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটিচাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনে আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়কবার প্রাইমারি স্কুলের বুথে ভোট দিয়েছি ও আমার পরিবারের সদস্যরা কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দিয়েছেন তার ফলাফল তুলে ধরলাম। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবার প্রাইমারি স্কুলের বুথ ২০২১ বিধানসভা নির্বাচনে এই বুথে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৯৫টি ভোটে এগিয়েছিলাম। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ৩৮০, তৃণমূল ১৯৮, ব্যবধান ১৮২। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রভাত কুমার কলেজের বুথ ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ৫০৫, তৃণমূল ৪৩২, ব্যবধান ৭৩। এবার মাননীয়া নিজে পর্যালোচনা করে দেখুন, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা উনি নিজেই এখানকার কম্পার্টমেন্টাল বিধায়ক। সেই বিধানসভা ক্ষেত্রের ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল পিছিয়ে রয়েছে। এবার স্ট্যাটিস্টিক্স, সেখানে ভবানীপুরের কেএমসি ওয়ার্ড ওয়াইজ রেজাল্ট অফ ভবানীপুর অ্যাসেম্বলি সেগমেন্ট আন্ডার দ্য দক্ষিণ কলকাতা লোকসভা কনস্টিটিউয়েন্সি, ভবানীপুরের ৬৩ নম্বর বিজেপি এগিয়ে, ভবানীপুরে করে যেগুলো এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই পোস্টটি আজকে এক্স হ্যান্ডেলে করেছেন। এবার আপনাদের মনে হবে প্রথমেই এই পোস্টটি দিয়ে আমি কেন শুরু করলাম বা কি বলতে চাইছি। দেখুন, যতদূর আমার মনে পড়ছে ২০২০ সালের ১৯শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। অমিত শাহের হাত ধরে কাঁথিতে একটি জনসভা হয়েছিল। সেই জনসভা থেকে, সেই সময় আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে কলকাতা ট্রাভেল করছিলাম বাই রোড, তো আমি চাক্ষুষ করতে পারিনি সেটা। তো যাই হোক, সেই দিনটার পর থেকে শুভেন্দু অধিকারী প্রতি মুহূর্তে প্রতিপন্ন করেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে এসেছেন কারণ এই রাজ্য থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে চান, এবং তার যেটা লজিক হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গেছে। এবং শুভেন্দু অধিকারী সেটা চাইতেন পারে, পৃথিবীর যে কোনো মানুষ সেটা চাইতে পারে, তার গণতান্ত্রিক অধিকার সেটা রয়েছে, কিন্তু চাওয়া আর পারার মধ্যে অনেকটা তফাৎ আছে, অনেকটা আসমান জমিন ফারাকের মতো। শুভেন্দু অধিকারী এটা প্রমাণ করে দিয়েছেন আজকে বঙ্গবাসীর সামনে যে তিনি যেটা চাইছেন তিনি সেটা করে ছাড়বেন। আর সেই জায়গাটা সব থেকে ভালো বুঝতে পারছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই সেই ঘটনার পর থেকে, বিশেষ করে ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি যখন নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়ে দিলেন, তারপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে শাসক দল চেষ্টা করে গেছে। পুলিশ, সিআইডি, ফলস কেস, কি না করা হয়েছে তার বিরুদ্ধে, এবং যতবারই সেটা করা হয়েছে তত লাফিয়ে লাফিয়ে বেড়েছে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা, এবং এমন একটা জায়গায় চলে গেছে গোটা বাংলার মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে কেউ যদি হটাতে পারে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সেটা শাসক দলও বুঝতে পেরে গেছে। আর সেই জন্য বিভিন্ন রকম চেষ্টা করেও যখন ফ্লপ হয়েছে সেগুলো কিছুতেই শুভেন্দু অধিকারীকে আটকানো যায়নি। ২০২৪ নির্বাচনের পর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি নতুন রকমের একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কিন্তু শুভেন্দু অধিকারী যে মানসিকতার মানুষ এবং বাংলার মানুষ যেভাবে তার উপর আস্থা বিশ্বাস রাখতে শুরু করেছেন, তাতে করে এই ষড়যন্ত্র কি ধোপে টিকবে? কোন ষড়যন্ত্রের কথা বলছি আর কেন সে তার ধোপে টিকবে না, বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই লোকসভা নির্বাচনের যে ফলাফলটা সামনে এসছে, সেই ফলাফল সামনে আসার পর থেকেই একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি। সেটা হচ্ছে বিজেপির ছোট বড় মেজো সেজো অনেক নেতা, যাদেরকে সেভাবে কেউ পাতেও দেন না বা যারা তাদের মধ্যেও অনেকটাই জনপ্রিয়, অনেকেই আকারে ইঙ্গিতে কথা বলছেন, অনেকে সরাসরি মুখ খুলছেন, এবং তাদের কোথাও গিয়ে যে বক্তব্যের নির্যাস সেটা যদি বার করা হয় তাহলে এইটা বোঝা যাচ্ছে যে বাংলায় বিজেপি ২০১৯ সালে যে ১৮টা আসন পেয়েছিল সেখান থেকে কমে ২০২৪ এসে ১২টা লোকসভা আসন হয়ে গেছে, তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর হয় সেই যোগ্যতা নেই রাজনীতি করার, তিনি রাজনীতিটা বোঝেন না, সেই জন্য তার
অপরিণামদর্শিতার জন্য এই ফলাফল হয়েছে। আর না হলে শুভেন্দু অধিকারী জেনে বুঝে এই বাংলার বিজেপির সো-কল্ড যারা আদি নেতা আছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে নিজে একাধিপত্য বিস্তারের জন্য এই ধরনের একটা কাজ করেছেন। এবং এই রাজ্যের নির্বাচনে খারাপ ফলাফল, ঠিকঠাক লড়তে না পারা, সংগঠন করতে না পারা, প্রার্থী বাছাই, সমস্ত জায়গায় ব্যর্থতা শুভেন্দু অধিকারীর। এবং 18 থেকে 12 যে নেমে এসছে, এইটা শুভেন্দু অধিকারী ছিল বলে হয়েছে। এইখানে যদি দিলীপ ঘোষের মতো নেতারা থাকতেন বা সংঘঘনিষ্ঠ নেতারা থাকতেন, বা যারা বিজেপি যখন 18টা আসন পেয়েছিল সেই সময় ক্ষমতায় ছিলেন তাদেরকে দেয়া হতো, তারা মোটামুটি 42-এ 142টা আসন বাংলা থেকে জিতিয়ে দিতেন। এই ধরনের একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে। এবার প্রথম কথা হচ্ছে যে এই হাওয়াটা উঠছে কেন, কারা তুলছেন? দেখুন, এই বিষয়ে দুজনের নাম সবার আগে উঠে আসছে। একজন আকারে ইঙ্গিতে কথা বলছিলেন, আর একজন আজকে প্রকাশ্যেই একটি সংবাদ মাধ্যমকে, যে সংবাদ মাধ্যম আবার শাসক দলের অনুগত, তাদের বিজ্ঞাপনে চলে বলে প্রচারিত, সেখানে ইন্টারভিউ দিয়ে বলেছেন। প্রথমজন হচ্ছেন দিলীপ ঘোষ। তিনি আকারে ইঙ্গিতে যে কথাটা বলছেন সেটা হচ্ছে মেদিনীপুর থেকে সরিয়ে তাকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা তাকে হারাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তার ফলে মেদিনীপুর সিটও হেরেছে এবং দুর্গাপুর সিটও বিজেপি হেরেছে। এবং এই যে কলকাঠি নাড়াটা, এটা তিনি কোনো নাম করছেন না, কিন্তু যে ধরনের ইঙ্গিত দিচ্ছেন তাতে অনেকেরই মনে হচ্ছে সেটা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিতটা আছে। এবং সেই জায়গায় আজকেও তিনি পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড। যাই হোক, শুভেন্দুবাবুর কথা বলছেন কি বলছেন না, তিনি সরাসরি মুখ খুললে সেটা হয়তো বোঝা যাবে। হয়তো অন্য কাউকে তিনি ইঙ্গিত করে বলছেন, কিন্তু এখন সকলেই 2-2 4 করছে, সেই জন্য ইঙ্গিতটা মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে যাচ্ছে। আর 2 নম্বর যে নেতার নাম কথা বলবো, তিনি হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য দিল্লিতে আছেন এবং সেই ফাঁকে তিনি একটি সংবাদ মাধ্যমকে আজকে ইন্টারভিউ দিচ্ছেন। সেই ইন্টারভিউটা আমি পড়ছিলাম। সেই ইন্টারভিউয়ে পরিষ্কার তিনি শুভেন্দু অধিকারীর নাম করে বলেছেন এবং তিনি এককভাবে চলতে চান, একনায়কতন্ত্র চালাতে চান, তার জন্য এইসব ঘটনা ঘটেছে করে পুরো ঘটনার দোষ তিনি শুভেন্দু অধিকারীর উপর চাপিয়েছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই মুহূর্তে যদি বঙ্গ বিজেপি থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে নেওয়া হয়, সত্যিই কি বিজেপি দারুণ ফল করবে? একটা কথা আমি বিশ্বাস করি, কারুর জন্য পৃথিবীতে কোনো কিছু আটকে থাকে না। শুভেন্দু অধিকারী যদি বিজেপি থেকে সরে যান, তাহলে বিজেপি যে উঠে যাবে দল, এরকম নয়, তারা তাদের মতো করে করবে, ঠিক আছে। আবার বিজেপি যদি শুভেন্দু অধিকারীকে বসিয়ে দেয়, তাহলেও শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে সেরকমও কিন্তু নয়। শুভেন্দু অধিকারীর মধ্যে যেরকম জোশ আছে, তার মধ্যে যেরকম তাকত আছে, তার যেরকম ডিটারমিনেশন আছে, তার যেরকম রাজনৈতিক প্রজ্ঞা আছে, তিনি তার মতো করবেন। সে নিজের দল তৈরি করুন, অন্য কিছু করুন, তিনি তার মতো করে নেবেন, এটা ঠিক। কিন্তু একটা কথা আমি যেটা বোঝার চেষ্টা করছি, সেটা আপনারাও সহমত হবেন, যে বাংলায় এই মুহূর্তে তৃণমূলকে হটাবার জন্য প্রধান বিরোধীকে বামফ্রন্ট বা কংগ্রেস, এরা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারেনি। উল্টে এই লোকসভা নির্বাচনের পর এইটা এস্টাবলিশ হয়ে গেছে, কোথাও গিয়ে বামফ্রন্ট বা কংগ্রেস হয়তো তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দিচ্ছে। বিশেষ করে বামফ্রন্ট, তারা যে ভোটটা কাটছে, যেরকম জায়গায় প্রার্থী দিচ্ছে, এবং সেখানে তাদের এক তরুণ নেতা এক চ্যানেলে এসে কিন্তু প্রকাশ্যেই বলেছিল, আমরা জেতার জন্য নামিনি, আমরা অন্তত 8টা আসনে ভোট কেটে বিজেপিকে হারিয়ে দেবো এবং সেটাতেই আমরা খুশি। তাহলে যে মানুষগুলো পরিবর্তন চাইছেন, আলটিমেটলি বিজেপিকে আটকে দিলে বাংলায় তো সেই পরিবর্তনটা হবে না। আবার সিপিএম বা কংগ্রেসের সেই সাংগঠনিক দক্ষতা বা সেই ভোটার বেশ এখন নেই পশ্চিমবঙ্গে, যেখান থেকে তারা তৃণমূলকে হটাতে পারে। তাহলে অপশান হচ্ছে বিজেপি। আবার আরেকটা অপশান হচ্ছে আইএসএফ, অনেকে বলছেন, কিন্তু আইএসএফ হচ্ছে রাইজিং জায়গায়, বিশেষ করে সংখ্যালঘু জায়গায় আইএসএফ কিছুটা সংগঠন করছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের মূল বিরোধী কি আইএসএফ হয়ে উঠতে পেরেছে? এর বাইরে আর কোনো পার্টি আছে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে? তাহলে যদি বিজেপি একমাত্র অপশান হয়, সেই বিজেপির মধ্যে এই যে কোন্দলটা হচ্ছে, শুভেন্দু অধিকারী সেইখান থেকে যদি বেরিয়ে যান, ধরুন বসে গেলেন, রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নিলেন, কি তৃণমূল কংগ্রেসে ফেরত গেলেন, নিজের দল করলেন, কংগ্রেস করলেন, যা খুশি করুন, বিজেপিতে আর শুভেন্দু অধিকারী নেই, এই বঙ্গ বিজেপি মাইনাস শুভেন্দু অধিকারী, সেটা কি এখন যা বিজেপির অবস্থা আছে সেই জায়গা থেকে পজিটিভ হবে? আমার তো মনে হয় হবে না। আবার তার মানে এই নয় যে শুভেন্দু অধিকারী একাই সব করবেন, একাই সবটা করে নিতে পারবেন। যদি সেটা হতো তাহলে অনেক আগেই তাকে সেই জায়গাটা দিয়ে দেওয়া হতো। সেটাও হয় না। দেখুন, রাজনীতি কখনো ওয়ান ম্যান শো হতে পারে না। হ্যাঁ, একটা মুখের দরকার হয়, একটা ফেসের দরকার হয়, কিন্তু পুরো জিনিসটা করতে গেলে একটা বড় সংগঠনের দরকার হয়। এবং সেই জায়গা থেকে
যদি সব নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন তবেই সেই জায়গাটা হবে। এখন হঠাৎ করে দিলীপবাবু বা জন বার্লা এই ধরনের কথা কেন বলছেন সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে জন বার্লার ব্যাপারটা হচ্ছে একদম ব্যক্তিগত। তার যে টিকিটটা হয়নি, তিনি সেইখানে টিকিট পেলে হারতেন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব অ্যানালাইজ করে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার রাগটা তিনি চেপে রাখতে পারছেন না। এখন তার এত বড় হিম্মতও নেই যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবেন যে নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছে গাধা, তাদের জন্য আমাকে টিকিট পেলাম না, আমি টিকিট পেলে এখানে 3 লাখ ভোটে জিততাম। সেই জন্য একটু সফট টার্গেট শুভেন্দু অধিকারী, কেননা দলের একটা অংশ আছে না শুভেন্দু অধিকারীকে বলছে, সুতরাং সেই হাওয়ায় গা ভাসিয়ে তিনি বলছেন। তার যদি হিম্মত থাকতো, তিনি তো বিজেপিটা করেন, তিনি নাকি বিজেপির আদি নেতা, তিনি তো খুব ভালো করে জানেন যে টিকিট কারা ঠিক করে। বলুন শুভেন্দু অধিকারীর জায়গায় অমিত শাহ নরেন্দ্র মোদীকে দেখি জন্মালার কত হিম্মত আছে। আর দিলীপ বাবুর ক্ষেত্রে যেটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তাকেও ভুল বোঝানো হচ্ছে। কেন বলছি দেখুন ভুল বোঝানো হচ্ছে? দেখুন, একটা জিনিস এই ভোটের অ্যানালিসিস করতে গিয়ে সামনে এসেছে, সেটা অবশ্যই বিজেপির ইন্টারনাল ম্যাটার এবং তারা তাদের মতো করে অ্যানালিসিস করে তার মেজারমেন্ট করবে, আমার সেটা কিছু বলার নেই। কিন্তু যে তথ্যটা বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে সেটা হচ্ছে বিজেপির যারা কার্যকর্তা ছিলেন বিভিন্ন পোস্টে, সেটা রাজ্য স্তরে হতে পারে, জেলা স্তরে হতে পারে, মণ্ডল স্তরে হতে পারে, বুথ স্তরে হতে পারে, এজেন্ট, এরা যারা ছিলেন এদের অনেকেই, বেশিরভাগ, অনেকের বললে ভুল হবে, বেশিরভাগ কিন্তু টাকার কাছে বিকিয়ে গেছেন। এদের সঙ্গে নাকি শাসক দলের ডিল হয়েছে, সত্য মিথ্যা জানি না, এরকম অভিযোগ কিন্তু যারা বিজেপি করেন, বিজেপি কর্মী, বিজেপি সমর্থক ভুরি ভুরি হোয়াটসঅ্যাপ করছেন, দাদা জানেন তো এই বুথে এই হয়েছে, এরা চুপ করে আছে, এরা এখানে ছাপ্পা ভোট হয়েছিল তাও কিছু বলেনি, এত টাকার ডিল হয়েছে, প্রচুর মেসেজ পায়। এবার এগুলো তো শুধু মেসেজই পায়, সেই জন্য নাম বলতে পারছি না, যদি প্রমাণ পেতাম সামনে নিয়ে চলে আসতাম কোথায় কোথায় কি হয়েছে। এখন শাসক দল এটা বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী যদি ফুল ফ্লেজে খেলে, তার যদি হাত পা খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি ঘাঁটি নাড়িয়ে দেবেন। তিনি এই অবস্থাতেই যেটা করছেন বিরোধী দলনেতা হিসেবে সেটাই যথেষ্ট। এরপর যদি সাংগঠনিক দিকেও শুভেন্দু অধিকারী চলে আসেন, আর আর পারা যাবে না, আর তাকে পুলিশ দিয়ে, সিআইডি দিয়ে ফলস কেস করে আটকানো যাবে না, কেননা এগুলো সবই যে একটা রাজনৈতিক ব্যাপার এর মধ্যে ঢুকে আছে, এটা আদালত খুব ভালো করে বুঝে গেছে। ফলে এইসব কেস একটাও আদালতে টিকছে না, এবং এই দেশে এখনও আদালত আছে বলে, এই রাজ্যে এখনও আদালত আছে বলে আমরা সবাই যারা বিরোধী কথা বলে তারা এখনও টিকে থাকতে পেরেছি, নাহলে কবে মরে যেতে হতো কিংবা জেলের ভাত খেতে হতো, যে কোনো একটা। তো যাই হোক, সেই জায়গা থেকে হচ্ছে না যখন, এখন এই যদি শো-কল সেই ডিলটা হয়ে থাকে, এই কর্মীরা তারা যদি সত্যিই এরকমভাবে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে থাকে, তাদের দিয়ে দলের মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে একটা অসূয়া করা হচ্ছে, যে কারণে এবার দুটো জিনিস হতে পারে। এক, এইসব ঘটনায় প্রভাবিত হয়ে দাও, শুভেন্দুকে নিয়ে এত ঝামেলার চোখে বসিয়ে দাও, কিংবা শুভেন্দু অধিকারী নিজেই এটা নিয়ে বীতশ্রদ্ধ হয়ে যে আমি এত খাটলাম, এত কিছু করলাম, তারপর এইসব কথা শুনতে হচ্ছে, ধর নিকুচি করেছে আমি বসে গেলাম, কি এসে যাবে, আমি হিমালয়ে চলে গেলাম, না করেছেন বিয়ে, না আছে সংসার, তার কি এসে যায় এসবে। একটাই ডিটারমিনেশন থেকে এসছেন যে অন্যায়টা হচ্ছে, সে অন্যায়ের প্রতিকার করতে হবে, তার মনে হচ্ছে এটা অন্যায়, অন্যায় কি অন্যায় নয় সে তো জনগণ ঠিক করবেন, কিন্তু তার মনে হচ্ছে এটা অন্যায়, তার প্রতিকার করতে চান, সেই জন্য তিনি এর বিরোধিতা করছেন। তো এই জায়গায় শুভেন্দু অধিকারীকে এইভাবে চেপে ধরা, সব টার্গেট করা, সেটা কি কোথাও ষড়যন্ত্রের অঙ্গ নয়? এবার একটা কথা চিন্তা করুন তো, যারা বলছেন শুভেন্দু অধিকারীর জন্য খারাপ ফলাফল করছে, 2019-এ, আমি বারবার বলি 2019-এ দিলীপ ঘোষ দারুণ নেতা, দুর্দান্ত নেতা, আমার বলার কিছু নেই। তিনি যেভাবে কর্মীদের চার্জ আপ করেন, অনেকে তার কথাই আবার ভুলভ্রান্তি খুঁজে পান বা সেইগুলো থেকে ট্রোল করার চেষ্টা করেন, কিন্তু আমার মনে হয় দিলীপ ঘোষ সংগঠনকে চাঙ্গা করার জন্য যে কথাগুলো বলেন, দুর্দান্ত নেতা। তার আমলে সত্যিই 18টা আসন হয়েছিল, কিন্তু 2019-এ সত্যিই কি তৃণমূল কংগ্রেস বিজেপিকে টার্গেট করেছিল, নাকি বিজেপিকে একটু বাড়তে দিয়েছিল? একদম সঠিক শাসক জায়গায় থেকে সঠিক পদক্ষেপ। কিছু ভোট বিজেপিতে যাবে, কিছু ভোট বামফ্রন্ট কংগ্রেসে যাবে, বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে যাবে, ফলে 42-42 শাসক পেয়ে যাবে, এই ছিল স্ট্র্যাটেজি। কিন্তু সেইটা বাড়তে দিয়ে যে বিজেপি এতখানি বেড়ে যাবে, এটা শাসক ক্যালকুলেশনে আনতে পারেনি, সেই জন্য বিজেপি 18টা আসন পেয়েছিল। আর যে মুহূর্তে শাসক বুঝে গেল যে বিজেপি হচ্ছে মূল প্রতিপক্ষ, বামফ্রন্ট কংগ্রেস এখন আর কিছু নেই, 2021-এর নির্বাচন তারা বিজেপিকে মার্ক করে খেলাটা শুরু করলো, পিকে এলো ময়দানে, আইপ্যাক ঢুকলো, তারপরে যারা 2019-এর দায়িত্বে ছিলেন তারাই তো 2021-এর দায়িত্বে ছিলেন, 2019-এর ফলটাও 2021-এ গিয়ে ধরে রাখতে পারলেন না কেন? আজকে বড় বড় কথা বলছেন। এই যে 12টা আসন হয়েছে, শুভেন্দু অধিকারীর এখানে কি জায়গা ছিল? তিনি গিয়ে প্রচার করেছেন বিভিন্ন জায়গায়, এবং তিনি যে প্রচারে ঝড় তুলেছেন, যে লোকটা তার প্রচারের জন্য এসেছে, সেই জায়গা থেকে এই 12টা আসন হয়েছে। শুভেন্দু অধিকারী যদি ওই ঝড় তুলে প্রচার না করতেন, এই 12টা আসনও হতো, যেরকম কঠিন লড়াই হয়েছে।
একটা সময় তো 2021-এর পর সংগঠনটা এমন ভেঙে চুরে চুরমার অবস্থায় চলে গিয়েছিল যে এই বাংলা থেকে বিজেপি 2টো আসন পাবে কি না সেইটা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠে গিয়েছিল, তাই না? সেই জায়গা থেকে দলটাকে চার্জ আপ করে করে হ্যাঁ হতে পারে এই ভারতে তুলে এনেছেন সেটা তো শুভেন্দু অধিকারী। আর আমি তো আবারও বলছি যে শুভেন্দু অধিকারী যদি এই মুহূর্তে বসে যান, তাতে যদি বঙ্গ বিজেপির ভালো হয়, এই কথাটা বুকটুকে বলতে পারবেন তো? শুভেন্দু অধিকারী আর কিচ্ছু দেখবেন না। দিলীপ ঘোষ, আদি নেতা, জন বার্লা এরাই সব দেখবেন। পারবেন তো? 2026-এর যে বিধানসভা নির্বাচনটা আসছে, বিজেপিকে 148টার গণ্ডি পার করতে 170-80টা আসন এনে দিতে পারবেন তো? যদি সেটা সত্যিই তারা পারেন, আমি বলবো এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বসিয়ে দেওয়া উচিত বিজেপির। 2 নম্বর কথা, শুভেন্দু অধিকারীকে এত যে দোষারোপ করা হচ্ছে, সবটা কি শুভেন্দু অধিকারীর হাতে ছাড়া ছিল? একটা নির্বাচন লড়তে গেলে মুখ লাগে, প্রার্থী লাগে। নিশ্চয়ই একজন বিরোধী দলনেতা হিসেবে, এই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর কাছ থেকে ইনপুট নেওয়া হচ্ছে। কিন্তু এরকম কি তিনি বলেছেন আর সেই জায়গাটা একদম চোখ বুজে স্ট্যাম্প পড়ে গেছে? তাহলে তো বলবো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে কিছু নেই। ফাইনালি তো ঠিক করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর 3 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সংগঠনটা কি শুভেন্দু অধিকারীর হাতে ছিলেন? তিনি যাকে যাকে যেখানে যেখানে বলেছেন সেখানে সেখানে বসানো হয়েছে, আর তারপর ফল খারাপ হয়েছে, তাহলে ওই লোকটাকে দোষ দেওয়া যেত। আজকে দেখুন, শুভেন্দু অধিকারী অবশ্যই একটা সে আছে সংগঠন নিয়ে, কিন্তু সেটা তার নিজস্ব এলাকাতে। পূর্ব মেদিনীপুরে তিনি সংগঠনটা তার মতো করে করেছেন। সেখানে তার যারা ঘনিষ্ঠ, যাদের উপর তার আস্থা আছে, সেই সব লোকজনদের নিয়ে তিনি সংগঠনটা করেছেন। তাতে কি ফলাফল হয়েছে? গোটা জেলাতে মাত্র একটা বিধানসভাতে হেরেছে তৃণমূলের কাছে, বাকি সব কটাতে কিন্তু জিতেছে বিজেপি। 2টো লোকসভা, হ্যাঁ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও তো 2টোতেই জিতিয়েছেন। এবং তো শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য একটা অংশ নাকি উঠে পড়ে লেগেছিল, তাদের বিরুদ্ধেও লড়েছেন। মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হয়েছে, দলের একটা অংশের বিরুদ্ধে লড়তে হয়েছে, লড়ে 2টো আসন জিতিয়েছেন। তাহলে এই লোকটা সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন। এটা কেন করা হচ্ছে? একটাই প্রশ্ন আমি করব, যে এই যে বৃহত্তর ষড়যন্ত্রের পাটটা রচনা করা হচ্ছে, যে কিছুতেই কোনো জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে আটকানো যাচ্ছে না, অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন। যে যে 2টো আসন শুভেন্দু অধিকারীর এলাকায় ছিল, কাঁথি আর তমলুক, সেই 2টোকে জেতার জন্য শাসক দল কোনো চেষ্টার কসুর ছাড়েনি। সেখানে পুলিশ থেকে শুরু করে কি হয়েছে সকলেই জানে। সেই কঠিন লড়াইটা কিন্তু জিতিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এইটা আমি মেনে নিলাম যে শুভেন্দু অধিকারী না হয় ভালো নেতা নয়, তাহলে যারা ভালো নেতা তারা নিজের এলাকায় কেন জিততে পারেননি? তাদের নিজস্ব যে বুথ, সেই বুথগুলোতে কেন জিততে পারেননি? আসলে আমি বলবো এখন একটা এমন সময় এসছে যে লোকসভা নির্বাচনের এই ফলাফল দেখার পরও শাসক দল কিন্তু শান্তিতে নেই যে আগামী দিনে ক্ষমতা তারা ধরে রাখতে পারবে। সত্যিই যদি দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কঠিন সিদ্ধান্তটা বাংলাকে নিয়ে দেন, অনেক কিছু ইকুয়েশন কিন্তু নেক্সট 2 3 4 6 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। আর সেই রকম একটা সিচুয়েশন পেলে সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে পারেন শুভেন্দু অধিকারী। আর সেই জায়গাটা বুঝেই কি এবার তার বিরুদ্ধে একটা নতুন ষড়যন্ত্রের জাল হচ্ছে? এখন শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির লোক, বিজেপি তাকে কি করবে, কেন্দ্রীয় নেতৃত্ব কি করবে, সম্পূর্ণ তাদের ব্যাপার। এইসব শুনে টুনে শুভেন্দু অধিকারীকে বলে তুমি ভাই ঘরে বসে যাও, আমরা দিলীপ ঘোষদের নিয়ে সব করে নিচ্ছি, জন বার্লারা সব উত্তরবঙ্গটা দেখে নেবে, তাদের ব্যাপার। আবার এই সব দেখে শুনে এই বার্তাটাও যেতে পারে যে বাবা যত যাই বলো, শুভেন্দু অধিকারী হচ্ছে আসল লোক। আসল ভয়টা শাসক দল একেই পাচ্ছে, সেই জন্য ওই কেস কাবারি করেও যখন একে আটকাতে পারেনি, এবার এই দিক দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে। সুতরাং এবার খোলা ছুটটা দাও শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতা হিসেবে কাজ করছিল তো, শুধু সংগঠনটা পূর্ব মেদিনীপুরে সামলাচ্ছিল তো, গোটা রাজ্যের সংগঠনটাকে সামলাতে দাও। নিজের মতো দিয়ে দেখো, 2026-এ যদি রেজাল্ট দিতে না পারে, তারপর ওর বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার নেবে, সরিয়ে দেবে, যা করার করবে। কিন্তু তার আগে এটা করে দাও। এই লোকটার দম আছে বলেই এত কিছু করে আটকাতে না পেরে এবার দলের মধ্যে থেকে এরকম আওয়াজ তোলা হচ্ছে, সেই জিনিসটা হয়ে যাবে না তো? যাই হোক, নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে। আশা করি কেন্দ্রীয় মন্ত্রিত্ব বন্টন টন্টন ওইসব নিয়ে বিজি আছেন, সেই সব মিটাটিতে গেলে তারপর এই দিকে ডেফিনেটলি চোখ দেবে। কিন্তু তার আগে আমি বলবো, এই রাজ্যের যারা বিজেপিটা করছেন, যে রাজ্য স্তরের নেতারা, তারা প্রতিটা শব্দ খুব ভেবে চিনতে বলবেন। কেননা আলটিমেটলি দলের গায়ে দলের কোনো নেতাকে এইভাবে বলতে গিয়ে নিজেদেরই ক্ষতি করে দিচ্ছেন। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতে গিয়ে দলটাই আবার তুলে দেবেন না কিন্তু। যতই ভাবুন
যে মানুষ আপনাদের সঙ্গে আছে, এত ভোট আছে, বাকিটা করে নেবেন, এতটাও সোজা নয়। মানুষ কিন্তু সবটা দেখে, সবটা বোঝে। আর এই কলহের জন্য ২১-এর নির্বাচন গেছে, ২৪-এর নির্বাচন গেছে। মানুষ কিন্তু বারবার সুযোগ দেয় না। দেখছেন তো সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর তাদের কি অবস্থা হয়েছে? কংগ্রেস ক্ষমতা থেকে যাওয়ার পর তাদের কি অবস্থা হয়েছে? যেটুকুনিও বিরোধী জায়গায় আছেন, সেই জায়গায় থেকে যেটুকুনি পাচ্ছেন এখন, যখন ওইটুকুনিও মর্যাদা থাকবে না, ওইটুকুনিও করার ক্ষমতা থাকবে না, শুভেন্দু অধিকারীকে টাইট দিতে গিয়ে, তখন দেখবেন এই ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার জ্বালাটা কি, যন্ত্রণাটা কি। কি বলবেন বন্ধুরা? সত্যিই শুভেন্দু অধিকারী সমস্ত কিছুর জন্য দায়ী? নাকি শুভেন্দু অধিকারী ছিল বলে এটা হয়েছে, আর তাকে আটকাতে তিনি ভবিষ্যতে আরও ভয়ঙ্করভাবে শাসক দলকে ভেঙে চুরে শেষ করে দেবেন, সেই জায়গাটা আটকাতে এটা একটা নতুন ষড়যন্ত্র হচ্ছে? কি বলবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।